আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পপুলার সফট এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি সফটওয়্যার এর প্রেজেন্টেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অর্থাৎ আজকের পর্বে যে প্রেজেন্টেশন করব সেই প্রেজেন্টেশনটি মূলত নিচের ক্যাটাগরি বিজনেসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন, যেমন স্টোর বা ইনভেন্টরি এর জন্য, পস পয়েন্ট অফ সেল এর জন্য, ফার্মেসি এর জন্য ব্যবহার করতে পারবেন, রড সিমেন্টের যে কোনো দোকান, অ্যাগ্রোভেট কোম্পানি, ডিলারশিপ যে কোনো কোম্পানি এর জন্য। এছাড়াও এই রিলেটেড যত প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানের জন্য আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। তো এটা হলো আমার সফটওয়্যারের লিংক। এখানে আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমার সফটওয়্যারের মধ্যে প্রবেশ করব। অর্থাৎ যাদের এখানে অ্যাকাউন্ট থাকবে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে। তো এখানে দেখেন আমি লগ ইন করার পরে এটা মূলত আমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে এখানে কিছু শর্টকাট জিনিস রাখা হয়েছে, যেমন প্রোডাক্ট লিস্ট, ইনভয়েস লিস্ট, স্টক লিস্ট, পারচেজ লিস্ট, কাস্টমার লিস্ট, সাপ্লায়ার লিস্ট, কাস্টমার পেমেন্ট, সাপ্লায়ার পেমেন্ট, এক্সপেন্স লিস্ট। অর্থাৎ যে জিনিসগুলো আমার বেশি ব্যবহার হবে সেগুলো এখানে রাখা হয়েছে। আর বাম পাশে এখানে বিভিন্ন মডিউল আছে, এখানে আরো একাধিক জিনিস আছে যেগুলা ড্যাশবোর্ডে রাখা হয় নাই। ওকে, তো তারপরে এখানে দেখেন অ্যাবাউট প্রোডাক্ট এর আন্ডারে প্রোডাক্টস মডিউল, তার মধ্যে মূলত দুইটা মেনু আছে, প্রোডাক্ট লিস্ট এবং অ্যাড প্রোডাক্ট। তো প্রোডাক্ট লিস্টের মধ্যে এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতেছি। এটা মূলত অ্যাগ্রোভেট কোম্পানি এর ভেটেরিনারি পণ্যগুলা বা প্রোডাক্টগুলো এন্ট্রি করা আছে। তো ভেটেরিনারি পণ্য এর জন্য মূলত প্রোডাক্ট এন্ট্রি করতে গেলে এই ফিল্ডগুলা লাগে, যেমন প্রোডাক্টের নাম, কম্পোজিশন, তারপরে প্যাক সাইজ, বাইং প্রাইস, অর্থাৎ আমি পণ্যটা কত করে ক্রয় করব, ফ্ল্যাট প্রাইস। ফ্ল্যাট প্রাইস বলতে অনেক সময় কোনো একটা পণ্য ডিসকাউন্ট দেওয়া হয়, সেটাকে ফ্ল্যাট প্রাইস বলা হইতেছে। তারপর ট্রেড প্রাইস। ট্রেড প্রাইস মানে এখন পণ্যের জেনুইন যে প্রাইসটা আছে, অর্থাৎ সেলিং প্রাইস যেটা আমরা বলি। তো এখানে আপনারা যখন অন্য কোনো প্রোডাক্ট এন্ট্রি করবেন বা অন্য কোনো প্রোডাক্টের জন্য সফটওয়্যারটি নেবেন, যদি এখানে কোনো ফিল্ড চেঞ্জ করতে হয় সেটা চেঞ্জ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন এই প্রোডাক্টগুলো এন্ট্রি করা আছে। তো এখানে মূলত অ্যাড প্রোডাক্ট আর এটা প্রোডাক্টের লিস্ট। আর এখানে দেখেন প্রোডাক্টের লিস্টের মধ্যে দুইটা আইকন আছে। তো দুইটা আইকনের মধ্যে এটা হলো আমার এডিটের আইকন আর এটা হলো ডিলিটের আইকন আর এটা হলো অ্যাড এর বাটন। অর্থাৎ এখানে ক্লিক করলে আমার ফর্মটা আসবে, ওইখান থেকে আমি প্রোডাক্টটা এন্ট্রি করতে পারবো। আর যদি কোনো একটা প্রোডাক্ট আমার এডিট করার প্রয়োজন হয়, এডিটের আইকনে ক্লিক করলে এটা চলে আসবে। তারপরে এখান থেকে আমি এই পণ্যটা এডিট করতে পারবো, যে কোনো ইনফরমেশন। আবার যদি মনে হয় কোনো একটা পণ্য আমি ডিলিট করার প্রয়োজন হয়, এখানে ডিলিটের আইকন আছে, এখানে ক্লিক করলে সে আমাকে একটা অ্যালার্ট দিবে, অর্থাৎ আমি কি সত্যি সত্যি এই পণ্যটা ডিলিট করতে চাচ্ছি কিনা। যদি আমি ইয়েস দেই তাহলে এখানে ডিলিট হয়ে যাবে, আর যদি নো দেই তাহলে এটা ডিলিট হবে না। তারপরে দেখেন এই পণ্যগুলো আমার যতগুলা পণ্য থাকে সবগুলা পণ্য আমাকে প্রথমেই এন্ট্রি করতে হবে। তারপরে যখনই আমার পণ্যটা এন্ট্রি হয়ে যাবে তারপরে আমার পারচেজ করে মূলত আমার স্টোরে বা গোডাউনে পণ্যগুলা ইন করতে হবে। যখনই আমি পারচেজ করতে গেলে অবশ্যই আমার পণ্যগুলা কোনো একটা সাপ্লায়ার বা কোম্পানির কাছ থেকে কিনতে হবে। তারপর আমি চলে যাব, এই দেখেন এখানে অ্যাবাউট পারচেজ নামে একটা মডিউল আছে, এর মধ্যে এখানে অনেকগুলা জিনিস আছে, যেমন প্রিভিয়াস ডিউ, সাপ্লায়ার পেমেন্ট, সাপ্লায়ার, তারপরে এখানে পারচেজ। তো আমি প্রথমে চলে যাচ্ছি সাপ্লায়ার মডিউল এর আন্ডারে সাপ্লায়ার লিস্ট। অর্থাৎ আমি যেহেতু পণ্যগুলা কোনো একটা কোম্পানির কাছ থেকে কিনবো, অবশ্যই সাপ্লায়ার আমাকে এন্ট্রি করে নিতে হবে। তো এখানে দেখেন সাপ্লায়ার লিস্টের মধ্যে যদি কোনো সাপ্লায়ার থাকে তার তালিকা থাকবে, আর এখানে অ্যাড সাপ্লায়ার অথবা এখানে বাটন আছে, আমি এখানে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে এখানে আমার সাপ্লায়ারটা এন্ট্রি করে নিতে হবে। তো সাপ্লায়ারের নাম কি হবে, তো আমি মনে করে দিলাম পপুলার ফার্মাসিউটিক্যাল সাপ্লায়ার। একটা তার কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে, ইমেল এবং অ্যাড্রেস, যে আমি একজন সাপ্লায়ার এন্ট্রি করলাম। এখন দেখেন যখনই আমি একজন সাপ্লায়ার এন্ট্রি করলাম তার এখানে কিছু ক্যালকুলেশন অটোমেটিক্যালি চলে আসছে। সেই ক্যালকুলেশন গুলো হলো সবগুলা জিরো, যেমন সাপ্লায়ারের নাম পপুলার ফার্মাসিউটিক্যাল, তার মোবাইল নাম্বার, টোটাল অ্যামাউন্ট। অর্থাৎ
এই সাপ্লায়ারের কাছ থেকে আমি যত পণ্য ক্রয় করব তার একটা অ্যামাউন্ট অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হয়ে চলে আসবে। তারপরে দেখেন পেইড অ্যামাউন্ট, অর্থাৎ আমি এই সাপ্লায়ারকে কত টাকা পেইড করব সেটার হিসাব এখানে চলে আসবে, এবং ডিউ অ্যামাউন্ট, অর্থাৎ আমি যা পারচেজ করব এবং যা পেমেন্ট করব আর বাকিটা যেটা থাকবে সেটা ডিউ এখানে অটোমেটিক্যালি চলে আসবে, এবং এখানে আমি ক্লিক করলে সেটা প্রিন্ট করতেও পারবো পিডিএফ থেকে। ওকে, এরপরে দেখেন এখানে সাপ্লায়ারের ডিউ রিপোর্ট থাকবে, আমি ডিউ রিপোর্ট দেখতে পারবো। তারপরে আমি চলে যাচ্ছি, দেখেন প্রিভিয়াস ডিউ নামে একটা অপশন আছে, অর্থাৎ মনে করেন আমার এই প্রতিষ্ঠানটা আমি এতদিন সফটওয়্যার ব্যবহার করি নাই, কিন্তু 3 বছর ধরে আমি বিজনেস করতেছি। তো আমি চাচ্ছি যে পুরাতন যে পারচেজ গুলা আছে, ইনভয়েস গুলা, সেগুলো যদি আমি এন্ট্রি করতে যাই আমার অনেক সময় চলে যাবে। তাহলে আমি যেটা করতে চাচ্ছি যে কোনো একজন সাপ্লায়ার মনে করেন আমার কাছে এক 1 লাখ টাকা পাইবে, সেই অ্যামাউন্টটা শুধু আমি এখানে প্রিভিয়াস ডিউ হিসেবে অ্যাড করে দিব। তারপরে আমি যে তারিখ থেকে সফটওয়্যারটা শুরু করব সেই তারিখ থেকে রেগুলার পারচেজ গুলা আমি সফটওয়্যারে এন্ট্রি করব। তাহলে আমার স্টকটা আস্তে আস্তে ঢুকতে থাকবে আর প্রিভিয়াস হিসাব থেকে প্লাস মাইনাস হইতে থাকবে। তো এই জন্য প্রিভিয়াস ডিউ নামে একটা অপশন রাখা হয়েছে। তো প্রিভিয়াস ডিউ এর মধ্যে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো ডিউ লিস্ট, অ্যাড ডিউ। ওকে, তো অ্যাড ডিউ এর মধ্যে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অপশন আসবে, অর্থাৎ কোন সাপ্লায়ারের আন্ডারে আমি ডিউটা দেখাইতে চাচ্ছি। তো আমি মনে করেন পপুলার ফার্মাসিউটিক্যাল ক্লিক করলাম, এখানে কোন ডেট আমি দেখাইতে চাচ্ছি, মনে করেন 1 মার্চ, তারপরে অ্যামাউন্ট কত, তো আমি এখানে দিলাম মনে করেন 50,000 টাকা। রিমার্কস এর মধ্যে আমি লিখে রাখতে পারবো যে এটা কিসের টাকা, কোন পারপাসে। তো আমি মনে করেন দিলাম ওল্ড ট্রানজাকশন, অর্থাৎ আগের যে ট্রানজাকশন গুলো হয়েছিল সেইটার এখানে হিসাব নিকাশ দিয়ে আমি এটা সাবমিট করলাম। দেখেন সাবমিট করার পরে এই যে আমার 50,000 টাকা আমি প্রিভিয়াস ডিউ এ অ্যাড করে রাখলাম। এখন যদি আমি এই যে সাপ্লায়ার যে আমার আরেকটা মডিউল আছে, দেখেন আমি নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। এখানে যাওয়ার পরে দেখেন এখন আমার এখানে একটা টোটাল অ্যামাউন্ট চলে আসছে, অর্থাৎ 50,000 টাকা টোটাল অ্যামাউন্ট, আর আমি এখন পর্যন্ত কোনো টাকা পেড করি নাই। ডিউ কত? 50,000-ই। তো এখন আমি চলে যাচ্ছি, দেখেন এখানে সাপ্লায়ারের পেমেন্ট নামে একটা মডিউল আছে, তারপর আমি পার্চেজে যাব। সাপ্লায়ার পেমেন্টের মধ্যে এখানে দেখেন 3টা অপশন, অ্যাড পেমেন্ট, পেমেন্ট লিস্ট, পেমেন্ট রিপোর্ট। তো আমি যদি অ্যাড পেমেন্টে যাই, যাওয়ার পরে এখানে দেখেন আমি কোন সাপ্লায়ারকে পেমেন্টটা করতেছি, মনে করেন পপুলার ফার্মাসিউটিক্যাল, ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে সে আমার কাছে কত টাকা পাইবে এই অ্যামাউন্টটা চলে আসছে। তো এখানে দেখেন সে মূলত আমার কাছে 50,000 টাকা পাইবে। এখন মনে করেন আমি 2 তারিখে একটা পেমেন্ট করতেছি, কত টাকা পেমেন্ট করব, আর এখানে একটা পেমেন্ট মেথড আছে যে তাকে আমি হ্যান্ড ক্যাশ করতেছি নাকি ব্যাংক স্টেটমেন্টে। যখন আমি ব্যাংক দিব তখন একটা ব্যাংকের নাম আসবে কোন ব্যাংকটা দিতে চাইতেছি, অথবা আমি হ্যান্ড ক্যাশ দিলাম। তারপর কত অ্যামাউন্ট তাকে আমি পে করতেছি, যে সে আমার কাছে 50,000 টাকা পাইবে। এখন মনে করেন তাকে আমি 2,000 টাকা পেমেন্ট করলাম, এবং 2,000 টাকা পেমেন্ট করার সাথে সাথে আমার পরবর্তী সময়ে কত টাকা ডিউ থাকবে দেখেন অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে চলে আসতেছে। এখন আমি মনে করেন সাবমিট দিলাম। তো এখানে দেখেন এই যে একজন সাপ্লায়ারকে আমি 2,000 টাকা পেমেন্ট করলাম। এরপরে আমি এটা চাইলে প্রিন্ট করে এই স্লিপটা আবার প্রিন্ট করে আমি ওই সাপ্লায়ারকে দিতে পারবো, অথবা আমরা এটা প্রিন্ট করে রাখতে পারবো। এখন যদি আমি ওই যে সাপ্লায়ার লিস্টে যাই, দেখেন সাপ্লায়ার লিস্ট, এখানে যাওয়ার পরে এখন আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমি টোটাল 50,000 টাকা ডিউ ছিল, তার মধ্যে আমি 2,000 টাকা পে করছি, 48,000 টাকা ডিউ এখনো আছে। তো এই স্টেটমেন্টটা একটা এভারেজ মানে চলে আসবে এখানে। তারপর এটা যদি আমি ক্লিক করি, এখানে ক্লিকের মধ্যে দেখেন স্টেপ বাই স্টেপ হিসাব চলে আসবে। যেমন 1/3 অর্থাৎ 1 মার্চে আমি 50 টাকা প্রিভিয়াস ডিউ দেখাইছিলাম, তার মানে আমার ডিউ কত? এই 50,000। পরে আবার 2 তারিখে আমি প্রিভিয়াস ডিউ দেখাই নাই, শুধু পেইড করছি 2,000 টাকা, আমার ক্লোজিং এ কত চলে আসছে? 48,000 টাকা। এইভাবে এটা চক্রাকারে ঘুরতে থাকবে, অর্থাৎ যাবজ্জীবনের আমল নামা এভাবে সিরিয়ালি আসতে থাকবে। তারপরে দেখেন আবার যদি আমি পেমেন্ট করি সেম ভাবে আসতে থাকবে। এরপরে এখানে দেখেন পেমেন্টের একটা রিপোর্ট থাকবে, অর্থাৎ আমি চাইলে একটা রিপোর্ট টানতে পারবো যে আমার 1 তারিখ থেকে অথবা আমার 1 বছরের মধ্যে কত টাকা আমি পেমেন্ট করছি। তো আমি মনে করেন 1 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত এখানে সার্চ করব, করার পরে দেখেন আমি এই যে যত টাকা পেমেন্ট করতেছি সেটা এখানে চলে আসে। আমি এখানে যখন ডাউনলোডে ক্লিক করব এটা পিডিএফ আকারে রিপোর্ট জেনারেট হয়ে যাবে।
এখানে যখন আমি কোনো সাপ্লায়ার সিলেক্ট করে দিব, এখন মনে করেন এখানে আমার একজন সাপ্লায়ার আছে, এই জন্য একটা সাপ্লায়ার লোড হইলো। আমি যখন এখানে কোনো সাপ্লায়ার সিলেক্ট করবো না, তখন সবার গুলা চলে আসবে। আর আমি যদি মনে করি যে না, নির্দিষ্ট একজন সাপ্লায়ারে আমি কি কি টাকা পেমেন্ট করছি, ওই সাপ্লায়ারটা যখন সিলেক্ট করে দিব, তখন শুধু ওই সাপ্লায়ারের স্টেটমেন্টটাই আসবে। তারপরে দেখেন আমি চলে যাচ্ছি পারচেজ এর মধ্যে, দেখেন পারচেজ লিস্ট, পারচেজ রিপোর্ট, পারচেজ। তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমাদের এখানে স্টক নামে একটা মডিউল আছে, অ্যাবাউট স্টক এর আন্ডারে স্টক মডিউল, এর মধ্যে ফুল স্টকে চলে যাচ্ছি। দেখেন ফুল স্টকে যাওয়ার পরে এখন আমি যদি যাই, এখানে দেখেন আমার এই যে পণ্যগুলো যখন আমি এন্ট্রি করব, সবগুলা পণ্যের নাম এখানে চলে আসবে। এখন পণ্য চলে আসার পরে এখানে দেখেন পণ্যের বাই কোয়ান্টিটি, অর্থাৎ আমি কতগুলা কোয়ান্টিটি ক্রয় করছি, স্টক আউট কোয়ান্টিটি কতগুলো আমি স্টক আউট করছি, সেল কতগুলা করছি, বোনাস কতগুলা দিছি এই কাস্টমারকে, রিটার্ন কতগুলা হয়েছে। অনেক সময় কাস্টমার কাছে পণ্য সেল করার পরে রিটার্ন হয়, সেটা রিটার্ন বোনাস কোয়ান্টিটি, আবার আমি যে পণ্যটা বোনাস দিয়েছিলাম সেটাও রিটার্ন হইতে পারে। তারপর এখানে দেখেন স্টক চলে আসবে, অর্থাৎ আমার এই যে যখন আমি পণ্যগুলা সেল করব, পারচেজ করব, রিটার্ন করব, বোনাস দিব, সব ক্যালকুলেশন হয়ে এখানে একটা স্টক আসবে। এখন স্টক কিন্তু সবগুলা জিরো আছে, কারণ আমি এখন পারচেজ করব, পারচেজ করার সাথে সাথে এখানে দেখব আমার পণ্যগুলার একটা স্টক আসতে থাকবে। ওকে, তারপর আমি এখন চলে যাচ্ছি, দেখেন এই যে পারচেজ মডিউল এর আন্ডারে পারচেজ থেকে অ্যাড পারচেজে আমি চলে যাচ্ছি। দেখেন অ্যাড পারচেজে যাওয়ার পরে এখন আমার কোন তারিখে আমি পণ্যটা পারচেজ করতে চাচ্ছি, তো এই তারিখটা মূলত এই যে আমার যখন কোনো একটা কোম্পানি থেকে মাল পণ্যগুলো নিয়ে আসি, তাদের একটা মেমো থাকে, ওই মেমোর যে ডেটটা থাকে ওই ডেটটা আমি দিব। তারপরে মেমোর মধ্যে একটা তাদের একটা মেমোর ইনভয়েস নাম্বার থাকে, ওই ইনভয়েস নাম্বারটা আমি দিব। মনে করেন আমি দিলাম পিও, তারপরে এখানে দিব 5005, অর্থাৎ 5005। তারপরে কোন সাপ্লায়ারের কাছ থেকে আমি পণ্যটা পারচেজ করব, সেই সাপ্লায়ারটা আমি সিলেক্ট করে দেব। এখানে একজন সাপ্লায়ার এন্ট্রি করছি বলে একটা লোড হয়েছে, যখন আমার অসংখ্য সাপ্লায়ার থাকবে সবগুলো এখানে লোড হইতে থাকবে। তারপরে দেখেন কোন পণ্যটা আমি পারচেজ করতেছি, তো আমি মনে করেন এই পণ্যটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা প্রাইস আসছে, অর্থাৎ আমি যখন পণ্যগুলো এন্ট্রি করতেছি তখন বাইং প্রাইস নামে একটা অপশন বলে দিতেছি, সেই বাইং প্রাইসটাই মূলত এটা। তারপরে এখানে দেখেন অ্যাড অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে এখানে একটা অপশন আসবে, এখন মূলত আমি কত কোয়ান্টিটি পারচেজ করতেছি। তো আমার মনে করেন এই পণ্যটা আমি 50 পিস করতেছি, এখন এখানে 280 টাকা অনুযায়ী অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে গেছে। তো এখানে এমনও অনেক সময় হইতে পারে যে আমার এই পণ্যটা আমি প্রাইস, বাইং প্রাইস বলে রাখছি 280 টাকা, কিন্তু অনেক সময় এখানে প্রাইস আপ ডাউন করতে পারে, যে 280 টাকার জায়গায় আরো কমে গেছে 270 টাকা অথবা 290 টাকা। তো এখানে এডিটেবল অপশন রাখা হয়েছে, এই জন্য যদি আমার পণ্য সেম থাকে তাহলে আমি এখানে চেঞ্জ করবো না, আর যদি মনে হয় না এটা একটু কমছে 270 টাকা, তাহলে আমি এখানে চেঞ্জও করতে পারবো। ওকে, তাহলে আমি এখানে 280 রাখলাম। এরপরে মনে করেন এই ইনভয়েসের মধ্যে অনেক সময় দেখা যায় একটা ইনভয়েসের মধ্যে 10 রকম 15 রকমের পণ্য থাকে, সবগুলো আমি ওই ইনভয়েসে যা যা আছে সব একসাথে অ্যাড করে তারপরে এখানে পারচেজটা স্টোর করব। এখন আমি চলে যাচ্ছি মনে করেন আর একটা পণ্যের মধ্যে, এই পণ্যটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে এর প্রাইস কত, 15 টাকা, এটাও আমি এখানে অ্যাডে ক্লিক করব। নিচে যখন এখানে আসবে, এখন এটা আমি কয়টা পণ্য পারচেজ করতেছি, এখন আমি এখানে বলে দেবো মনে করেন 30টা। তারপরে এখানে 30 দোকানে যে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, নিচে আরেকটা পণ্য আমার, এই পণ্যটা মনে করেন আমি পারচেজ করতেছি, এটা 40 টাকা প্রাইস, এটাও অ্যাড। এখন এটা দিলাম মনে করেন 40 পিস। এইভাবে আমার ওই ইনভয়েসের মধ্যে যতগুলা থাকে আমি সবগুলা দিব। তারপর দেখেন এটা 80 টাকা প্রাইস, এটা মনে করেন দিলাম 30 পিস। তারপর আরেকটা দিলাম, এটা হচ্ছে আপনার 180 টাকা প্রাইস, এটা দিলাম মনে করেন 50 পিস। দিয়ে এখন আমার এই যে টোটাল যে একটা ফিগার 27,450 টাকা চলে আসছে, এটা আমি পারচেজ স্টোর করলাম। দেখেন পারচেজ স্টোর করার পরে এখানে আমার যদি কোনো ভুল হয় আমি এডিট করতে পারবো, প্রয়োজনে ডিলিটও করতে পারবো। এরপরে এখানে প্রিন্ট অপশনে যে আমি এটা প্রিন্টও করতে পারবো। তারপরে এখানে আমি প্রিন্ট অপশনে যে এটা টোটাল ফিগারটা আমি মিলাইতে পারবো আমার ওই ইনভয়েসের সাথে মিলছে কিনা। তো এখানে কতগুলা কোয়ান্টিটি আছে, বাইং প্রাইস কত, এবং টোটাল যে একটা ফিগার এবং গ্রান্ড টোটালটা আমার মিলছে কিনা সেটাও আমি চেক করতে পারবো। ওকে,
তারপরে দেখেন, ওকে, তাহলে আশা করি বুঝতে পারছেন। এরপর আমি আবার একটু সাপ্লায়ার স্টেটমেন্টে চলে যাচ্ছি। যেহেতু এখন আমি ২৭,০০০ টাকা পারচেজ করছি, এখন কি অবস্থা দেখেন। এই যে সাপ্লায়ার লিস্টে চলে যাচ্ছি, যাওয়ার পরে এখন যে দেখবো, এখানে দেখেন এই যে আবার অটোমেটিক্যালি এখানে টোটাল অ্যামাউন্টটা বাড়ছে, ৭৭,০০০ হয়ে গেছে। পেমেন্ট আমার এই যে ২,০০০ আছে, যেটা একবার পেমেন্ট করছি, ডিউ কত ৭৫,০০০ টাকা। এখন এটা যদি আমি ডিটেলসে ক্লিক করি, ওই যে অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হইতে থাকবে। দেখেন এখানে আমি এত তারিখে কোনো কিছু করি না, শুধু পারচেজ করছি ২ তারিখে ২৭,০০০, এই জন্য ডিউ কত ২৭,০০০। আবার ১ তারিখে কি করছি, এত টাকা আমি প্রিভিয়াস ডিউ দেখাইছি, এই দুইটা মিলে আমার ৭৭,০০০। আবার এত তারিখে আমি এত টাকা পে করছি, আমার ডিউ এত টাকা। ঠিক আছে, তো এটা অটোমেটিক্যালি হবে ক্যালকুলেশন হয়ে বাড়তে থাকবে। ওকে, এখন আমি চলে যাচ্ছি, এই যে আমার স্টক নামে একটা অপশন ছিল, যে আমি প্রথমে বলছি যখন আমি পারচেজ করব সেটা আমার স্টকের মধ্যে ইফেক্ট করবে। তো এখন আমি চলে যাচ্ছি, দেখেন এই যে এখানে অ্যাবাউট স্টক এর আন্ডারে ফুল স্টকের মধ্যে দেখেন, যাওয়ার পরে এখানে দেখেন আমি যে পণ্যগুলা পারচেজ করছি, এইখান থেকে আমি একশো লিস্টে দেখি কি অবস্থা। দেখেন এই যে আমার নিচের পণ্যগুলো আমি যা এই যে আজকে পারচেজ করছি, এটা হলো ইন কোয়ান্টিটি, অর্থাৎ বাই কোয়ান্টিটি, আমি এই বাই করছি। এখন এই পুরোটাই আমার স্টক আছে, কারণ এখন পর্যন্ত এই পণ্যটা আমি সেল করি নাই বা রিটার্ন হয় নাই, কোনো কিছু হয় না, এই জন্য যা বাই করা হয়েছে পুরোটা এখানে স্টক চলে আসছে। তারপর এখানে দেখেন স্টক রিপোর্ট, অর্থাৎ আমি এখানে যে স্টক রিপোর্টও দেখতে পারবো। এখানে মনে করেন কোন একটা ডেটের রেঞ্জ ধরে যে আমার কি কি পণ্য এই তারিখের মধ্যে কিনা হয়েছে, সেটা আমার এখানে চলে আসবে। দেখেন যে এই পণ্য এই তারিখের মধ্যে এই পণ্যগুলা কিনা হয়েছে আর বাকিগুলা সব জিরো। এখান থেকে চাইলে আমি এটা ডাউনলোড করতে পারবো, ক্লিক করলেই ডাউনলোড অপশনে চলে যাবে। দেখেন এখান থেকে আমি প্রিন্টও করতে পারবো। এখান থেকে চাইলে আমি কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট ধরেও বলতে পারবো। ঠিক আছে, তারপরে আমি চলে যাচ্ছি, আহ, এখানে স্টক আউট নামে একটা অপশন আছে, স্টক আউটটা দেখায়। তারপর আমি ইনভয়েসে চলে যাব, সেলস অপশনে। এখানে দেখেন স্টক আউট, অর্থাৎ স্টক আউট অনেক সময় যেটা হয় যে আমার গোডাউনে মনে করেন আহ, যখন আমি প্রোডাক্টটা ইন করতেছি, ইন করার সাথে সাথে এটা কিন্তু আমার স্টক হিসেবে থাকতেছে। অনেক সময় হয় কোনো একটা পণ্য হারিয়ে গেছে অথবা পণ্যটা ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তো আমার সফটওয়্যারে স্টক দেখাইতেছে 50টা। এখন ফিজিক্যালি মূলত আমার ওই পণ্যটা যেহেতু নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাহলে আমার 49টা স্টক থাকার কথা, তখন এটা আমাকে স্টক আউট দেখাইতে লাগে। তো এটা হলো মূলত আমার স্টক আউট। এখন স্টক আউট যখনই আমি দেখাইবো, স্টক আউটের একটা রিজন থাকবে, রিজন বা কারণ, কোন পারপাসে মূলত স্টক আউটটা দেখাইতেছি। তো এখানে দেখেন রিজনের মধ্যে এড রিজন, রিজন লিস্ট, অর্থাৎ কারণগুলো আমাকে প্রথমে এন্ট্রি করতে হবে। মনে করেন আমি এখানে এড রিজন দিলাম, যে এখানে মিসিং, মিসিং মানে কি, যে কোনো পণ্য হারিয়ে গেছে, সেটা একটা কারণ হতে পারে। তারপরে আরেকটা রিজন অ্যাড করলাম, মনে করেন ড্যামেজ, ড্যামেজ মানে কি, কোনো একটা পণ্য নষ্ট হয়ে গেছে। তো এখানে দেখেন এডিট এবং ডিলিটের আইকন, এটা আমরা তো বুঝতেই পারছি যে এখানে এডিটর অপশন, এডিট করতে পারবো অথবা সাইডে ডিলিট করতে পারবো। তারপর দেখেন স্টক আউটে চলে যাচ্ছি, যাওয়ার পরে অ্যাড স্টক আউট, অ্যাড স্টক আউটে যখনই ক্লিক করব, অটোমেটিক্যালি একটা ইনভয়েস নাম্বার নিতে থাকবে, এটা স্টক আউটের ইনভয়েস নাম্বার। তারপরে এখানে দেখেন কোন পারপাস আমি স্টক আউটটা দেখাইতে চাইতেছি, যে মিসিং, দেখানোর পরে কোন প্রোডাক্টটা আমি স্টক আউট দেখাবো, মনে করেন এই প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম, করার সাথে সাথে এখানে আমার এটা স্টক কত আছে অটোমেটিক্যালি এখানে দেখাইবে। দেখেন এই যে 50টা স্টক আছে, এখানে স্টক দেখাইলো। তারপরে আমি এটা একটা মনে করেন স্টক আউট করলাম, করে আবার মনে হইতেছে যে আমার এই নিচের পণ্যটাও একটা হারিয়ে গেছে, এটা 30টা স্টক আছে, এটাও মনে করেন অ্যাড করলাম, ওইটার মধ্যে অপশন, শুধু এখানে আমি কোয়ান্টিটিটা বলে দেবো, এখানে প্রাইসের কোনো হিসাব নিকাশ নাই। ওকে, তারপরে এখানে আমি স্টক আউট ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা আমার স্টক আউট লিস্টে চলে আসবে, এবং এখান থেকে আমি চাইলে এটাও প্রিন্ট করতে পারবো, অর্থাৎ প্রতিটা রিপোর্টেই পিডিএফ আকারে প্রিন্টের অপশন আছে। এখন যদি আমি আমার স্টক লিস্ট যাই, এই যে ফুল স্টক, এটা আমি একটু রিলোড করি, দেখেন কি অবস্থা। এই যে আমি দুইটা পণ্য স্টক আউট দেখাইলাম, এখন আমার এখান থেকে কমে আসার কথা।
এই যে আমি সবার নিচে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এই যে দুইটা পণ্য, একটা হলো 49টা 29টা, দেখেন আমার এই যে বাই কোয়ান্টিটি 50 30, আর এটা হলো আমার এই যে স্টক আউট কোয়ান্টিটি, কত স্টক আউট করছি, এই যে দেখেন এক পিস স্টক আউট করছি, আমার স্টক কত আছে তাহলে 49 29। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এরপরে চলে যাচ্ছি আমি ইনভয়েস করব। ইনভয়েস মানে কি, অর্থাৎ এই যে আমি কাস্টমারের কাছে পণ্যটা সেল করব। তো যখনই আমি পণ্যটা সেল করব, সেল করার জন্য আমার এখন মূলত কার্যক্রম হইবে কাস্টমারের সাথে। তো কাস্টমার, যেমন আমি যখন পারচেজ করতেছিলাম, পারচেজ করার সময় আমার লেনদেন মূলত হয়েছে এর সাথে, সাপ্লায়ার বা কোম্পানির সাথে। আর আমি যখনই ইনভয়েস বা সেল করব, তখন মূলত আমার ট্রানজাকশন হইবে কাস্টমারের সাথে। এই জন্য আমি অ্যাবাউট কাস্টমার, এর আন্ডারে দেখেন অনেকগুলা মডিউল আছে। অ্যাবাউট কাস্টমারের মধ্যে অ্যাড কাস্টমার, কাস্টমার লিস্ট, ডিউ রিপোর্ট, কাস্টমার স্টেটমেন্ট, কাস্টমার পেমেন্ট, অ্যাড পেমেন্ট, পেমেন্ট লিস্ট, পেমেন্ট রিপোর্ট, প্রিভিয়াস ডিউ। এখানেও এই সাপ্লায়ারের মতো মনে করেন প্রিভিয়াস ডিউ থাকবে, অর্থাৎ এই একই লজিক, যে মনে করেন তার সাথে আমি 2-3 বছর ধরে ম্যানুয়ালি হিসাব নিকাশ রাখতেছি, এখন তার অলরেডি যে ইনভয়েস গুলো হয়ে গেছে, সেটা পুরাতন ইনভয়েস আমি সফটওয়্যারে করতে চাচ্ছি না, রানিং ডেট থেকে তাকে আমি সফটওয়্যারে ইনভয়েস করে দিব। আর প্রিভিয়াস যে একটা ডিউ আছে, যে তার কাছে আমি মনে করেন 5,000 টাকা পাই বা 10,000 টাকা পাই, সেটা আমি এন্ট্রি করে রাখবো। ওই এন্ট্রি থেকে পরবর্তী এন্ট্রি গুলো যোগ হইতে থাকবে, যেটা আমি সাপ্লায়ারের ক্ষেত্রে দেখাইলাম। এখন যেটা করব, কাস্টমার আমার এখানে কিছু এন্ট্রি করতে হবে। তো কাস্টমার এন্ট্রি করতে গেলে, যেহেতু এটা একটা ডিলারশিপ বিজনেস এবং অ্যাগ্রো লিমিটেড কোম্পানি, সেই জন্য আমার এখানে কিছু মাস্টার সেট আপ করে আসতে হবে। মাস্টার সেট আপের মধ্যে দেখেন এখানে কিছু জিনিস আছে। টেরিটরি লিস্ট, টেরিটরি বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে, উপজেলাগুলা, অর্থাৎ ডিলারশিপ বিজনেস গুলা নরমালি একটা ডিস্ট্রিক্টে বা একটা বিভাগে হইতে পারে। তারপরে সেই টেরিটরি, কোন টেরিটরির আন্ডারে আমি এই পণ্যগুলা সেল করব, সেই টেরিটরি গুলা এখানে থাকবে, অর্থাৎ একটা উপজেলাকে আমরা টেরিটরি কল্পনা করতে পারি। ওকে, তো এখানে দেখেন অনেকগুলো টেরিটরি দেওয়া আছে, বাজিতপুর, কলিয়ারচর, কিশোরগঞ্জ সদর, কটিয়াদী, তারাইল, হোসেনপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। এই টেরিটরি গুলা আবার নতুন যদি কোন একটা টেরিটরি অ্যাড করতে হয়, তাহলে অ্যাড টেরিটরি, আর যদি এডিট করার প্রয়োজন হয়, এখান থেকে আমি এডিট করতে পারবো। তারপরে দেখেন এরিয়া ম্যানেজার। এরিয়া ম্যানেজার কি, অর্থাৎ যখন ডিলারশিপ বিজনেস হয়, তখন মূলত এরিয়া ম্যানেজার থাকে। এরিয়া ম্যানেজার মনে করেন এমন হইতে পারে 2-3টা উপজেলার তার দায়িত্ব থাকে, অথবা পুরো ডিস্ট্রিক্টটার মধ্যে যে 12-13টা থানা থাকে, পুরো থানারও একজন এরিয়া ম্যানেজার থাকতে পারে। তো এখানে দেখেন এরিয়া ম্যানেজারের মধ্যে এম, এরিয়া ম্যানেজার মানে এই যে এম বলতে বোঝানো হয়েছে এরিয়া ম্যানেজার। তো এম লিস্ট, আর একটা হলো এম অ্যাড এম। তো আমি মনে করেন একজন এরিয়া ম্যানেজার এখানে অ্যাড করব, অ্যাড এরিয়া ম্যানেজার। তারপরে এখানে দেখেন এরিয়া ম্যানেজার একজন নাম থাকবে, মনে করেন আমি দিলাম এমডি সাইম। তারপর তার একটা কন্ট্যাক্ট নাম্বার থাকলো, তার ইমেল যদি থাকে, এবং সে কোন ডেটে জয়েন করতেছে, মনে করেন দিলাম যে এই তারিখে সে জয়েন করলো, জয়েন ডেট যে 1 জানুয়ারি, তার অ্যাড্রেস, এবং সে এই যে এখানে দেখেন যেটা বলতেছিলাম, যে একজন এরিয়া ম্যানেজার মাল্টিপল মূলত থানা তার আন্ডারে থাকতে পারে। এমন হইতে পারে 60টা থানার এরিয়া ম্যানেজার, যেমন কিশোরগঞ্জ, তারপরে দেখেন করিমগঞ্জ, হোসেনপুর, তারাইল। মনে করেন এই 4টার জন্য এই এরিয়া ম্যানেজার সে কাজ করবে, 4টা থানা। তারপরে এখানে আমি সাবমিট করব, অর্থাৎ একজন এরিয়া ম্যানেজার মাল্টিপল টেরিটরির আন্ডারে থাকবে। তো এটা আমরা অ্যাড করলাম। এরপরে আবার আরেকজন এরিয়া ম্যানেজার যদি থাকে, সেটাও অ্যাড করা যাবে। সে মনে করেন অন্য থানাগুলা সে কাভার দিবে, এটা হইতে পারে। যেমন আরেকজন এরিয়া ম্যানেজার অ্যাড করতেছি, এটার নাম দিলাম মনে করেন এমডি রহিম। তার একটা মোবাইল নাম্বার দিব, অ্যাড্রেস, জয়েন ডেট কত, মনে করেন এই জানুয়ারির 1 তারিখ দিলাম। তার এরিয়াগুলা কি, যে তার এরিয়াগুলো মানে কলিয়ারচর, আর একটা দিলাম মনে করেন বাজিতপুর 2, যে এই দুইটার এরিয়া ম্যানেজার। এইভাবে মূলত আমি থানাগুলা ভাগ করব। ওকে, তারপরে দেখেন মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার মানে এমও। আবার যদি এটা ফার্মেসির জন্য হয়, তখন হতে পারে সেলস অফিসার, বা আপনাদের অন্যান্য বিজনেসের সেলস অফিসার হতে পারে। তো এটা যাই হয় কাস্টমাইজেশন করে দেওয়া যাবে, অর্থাৎ চেঞ্জ করা যাবে।
তো এখানেও সেম এমও লিস্ট, কোন কোন এমও আছে, তারপরে এখানে দেখেন অ্যাড এমও, অর্থাৎ যে এমও গুলো থাকবে তার তালিকা এখানে, আর অ্যাড এমও মানে এমও ক্রিয়েট করা, যেমন অ্যাড এমওতে আমি ক্লিক করলাম এখানে, অথবা এই বাটনে দেখেন অ্যাড এমও, অ্যাড এমওতে ক্লিক করার সাথে সাথে এখন আমার এই যে এখানে টেরিটরিটা প্রথমে বলতে হবে, যখন যে আমি কোন টেরিটরির আন্ডারে এই এমওটা বা মার্কেটিং অফিসার অ্যাড করব। তো আমি মনে করে দিলাম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ দেওয়ার সাথে সাথে কিশোরগঞ্জের আন্ডারে যে এরিয়া ম্যানেজার থাকবে সেটা লোড হয়ে যাবে। যেমন আমি যদি এখানে দিয়ে দেখেন কুলিয়ারসর, কুলিয়ারসর দেওয়ার সাথে সাথে কুলিয়ারসরের আন্ডারে কে ছিল, রহিম, রহিম চলে আসছে। আবার যদি আমি হোসেন বাজিতপুর টু দেই তার আন্ডারে কিন্তু রহিম। আবার যদি আমি কিশোরগঞ্জ করিমগঞ্জ দেই তার আন্ডারে মূলত ছিল সাইম, যেহেতু মাল্টিপল টেরিটরির আন্ডারে একজন এরিয়া ম্যানেজার থাকে। তারপরে দেখেন এমন নাম কি হবে, এখন যে এমনটা আমি এন্ট্রি করতে চাইতেছি, তো এমন নাম দিলাম মনে করেন এমডি আসাদুল্লাহ। তারপরে দেখেন এমন একটা মোবাইল নাম্বার, এমন অ্যাড্রেস এবং তার জয়েন ডেট কত, এটা মনে করেন জানুয়ারি 1 তারিখ দিলাম, দিয়ে এখন আমি করিমগঞ্জ টেরিটরি এরিয়া ম্যানেজার কার আন্ডারে, সাইমের আন্ডারে একজন মার্কেটিং অফিসার অ্যাড করতেছি, সাবমিট। এখন দেখেন একজন এমও অ্যাড করা হয়ে গেল। তারপর যদি আমি আরেকজন এমও অ্যাড করতে চাই এখানে সেম ভাবে, যে মনে করেন কিশোরগঞ্জ দেওয়া হয়েছে কত, একটু দেখি ওইটা কোন এরিয়া, ওইটা মনে করেন এমও গুলা নরমালি একটা থানার আন্ডারে থাকে মার্কেটিং অফিসার, যে ও এই থানাটা খাবার দিবে। তো এটা করিমগঞ্জ করা হইলো। এখন মনে করেন আরেকটা দিতেছি, যে কুলিয়ারসর, কুলিয়ারসর আন্ডারকে এমডি রহিম, তার আন্ডারে মনে করেন দিলাম এমডি শহীদুল্লাহ। মোবাইল নাম্বার কত এটা, এবং জয়েন ডেট কত, এই জানুয়ারি 1 তারিখ থেকেই দিলাম। ওকে, দিয়ে আমি এটা অ্যাড করলাম। তাহলে আমার দুইজন মার্কেটিং অফিসার বা আপনাদের হিসাবে সেলস অফিসারও বলতে পারে, দুটো অ্যাড করলাম। এখন আমি চলে যাব কোথায়, এই যে আমার অ্যাবাউট কাস্টমার, কাস্টমারের মধ্যে এখানে দেখেন কাস্টমার গুলা মূলত, যেহেতু এটা ডিলারশিপ বিজনেস, এই জন্য মূলত একটার পর একটা জিনিস সেট আপ হয়ে আসতেছে। অর্থাৎ আমার প্রথমে টেরিটরি গুলা কোন কোন উপজেলা নিয়ে আমি কাজ করব সেই উপজেলাগুলো অ্যাড করে নিলাম। তারপরে দেখেন উপজেলার আন্ডারে আমি এরিয়া ম্যানেজার গুলা সেট আপ করে নিব, এবং এরিয়া ম্যানেজারের আন্ডারে মার্কেটিং অফিসার গুলা বা সেলস অফিসার গুলা সেট করে নিব। এরপরে মূলত এই সেলস অফিসারের আন্ডারে আমার কাস্টমার গুলা থাকবে। একটা উপজেলা যতগুলা কাস্টমার আছে, যেমন এখানে কাস্টমার লিস্ট। এখন যখন আমি এই কাস্টমার লিস্টের মধ্যে থাকবে মূলত যে যে কাস্টমার গুলো অলরেডি এন্ট্রি করা আছে তাদের তালিকা। এখন এখানে অ্যাড কাস্টমার, অ্যাড কাস্টমারের মধ্যে মূলত এই যে আমার টেরিটরি যখন সিলেক্ট করব, যেমন করিমগঞ্জ টেরিটরি, করিমগঞ্জের আন্ডারে যখন আমি সিলেক্ট করব তার আন্ডারে এরিয়া ম্যানেজার কে ছিল সেটা চলে আসবে, যেমন এমডি সাইম। তার আন্ডারে মার্কেটিং অফিসার কে ছিল এমডি আসাদুল্লাহ, সেটা চলে আসছে। এখন কাস্টমারের নামটা কি হবে সেটা আমি এখানে এন্ট্রি করব, যেমন কাস্টমারের নাম দিলাম মনে করেন এমডি আব্দুল করিম। তার একটা কাস্টমার মোবাইল নাম্বার, তার কাস্টমার যখন এন্ট্রি করব তার প্রোপাইটার নেম থাকে, অর্থাৎ কোন একটা বিজনেসের নাম থাকতে পারে, নাম দিলাম মনে করেন এইচ কেয়ার এগ্রো। ওকে, তারপরে মনে করেন সাবমিট। এই যে আমার একজন কাস্টমার এন্ট্রি হয়ে গেল। এবং এখানে দেখেন আরেকটা জিনিস সাপ্লায়ারের মতোই, যে যখন আমি একজন কাস্টমার এন্ট্রি করলাম এখানেও তার কিছু স্টেটমেন্ট অটোমেটিক্যালি চলে আসবে, যেটা এখন 0 অবস্থায় আছে। যেমন টোটাল সে কত টাকার মাল কিনছে, কত টাকা সে রিটার্ন করছে, তারে আমি কত টাকা ডিসকাউন্ট দিছি, সে কত টাকা পেড করছে, কত টাকা ডিউ থাকবে, এই হিসাবটা যখন তার কাছে আমি ইনভয়েস করবো বা সেল দেখাইবো তখন অটোমেটিক্যালি চলে আসতে থাকবে। তারপর দেখেন আরেকজন কাস্টমার মনে করেন এন্ট্রি করতেছি। তো এখানে আবার আরেকটা জিনিস দেখেন, একটু দেখিয়ে রাখি, যে যখন আমি কোনো একজন কাস্টমার এন্ট্রি করব সবারই একটা র্যান্ডমলি আইডি জেনারেট হতে থাকবে। যেমন এখানে 5টা জিরো বামে রাখা হয়েছে, তারপরে 1 থেকে শুরু হইতেছে, যে 1, এভাবে 5টা জিরো, 2 এভাবে যাইতে থাকবে, যে আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তো আরেকজন কাস্টমার মনে করেন আমি এন্ট্রি করতেছি। কাস্টমার কি, যেমন কুলিয়াসরের আন্ডারে, কুলিয়াসরের আন্ডারে কি এরিয়া ম্যানেজার কি এমডি রহিম, মার্কেটিং অফিসার কে এমডি শহীদুল্লাহ, কাস্টমারের নাম কি, কাস্টমারের নাম দিলাম মনে করেন এমডি জামাল উদ্দিন। ওকে, তারপরে দেখেন তার মোবাইল নাম্বার
এবং প্রোপাইটর নেম কি দিলাম, মনে করেন জামাল স্টোর দিলাম বা জামাল ফার্মেসি, যেটাই দেই। ওকে, দিয়ে আমি এখানে সাবমিট করলাম। তো এইভাবে আমার যতগুলা কাস্টমার থাকবে, কাস্টমার গুলো আমি এন্ট্রি করবো এবং দেখেন অটোমেটিক্যালি একটার পর একটা আইডি নিতে থাকবে এবং এই কাস্টমারটা কোন টেরিটরি বা কোন উপজেলার আন্ডারে, তার এরিয়া ম্যানেজার কে, মার্কেটিং অফিসার কে, সব এখানে অটোমেটিক্যালি চলে আসতে থাকবে। কাস্টমারের নাম কি, তো আপাতত দুইটা এন্ট্রি করলাম। এরপরে দেখেন এই যে এখানে কাস্টমারের প্রিভিয়াস ডিউ মানে কি, এই যে যদি যেটা একটু আগে আমি বললাম যে কোনো কাস্টমার যদি আমার পুরাতন তার সাথে লেনদেন থাকে, যেটা সফটওয়্যার আজকে থেকে আমার রান হবে কিন্তু তার পুরাতন একটা হিসাব নিকাশ আছে, সেটা আমি প্রিভিয়াস ডিউ হিসাবে এন্ট্রি করে রাখতে পারবো যে তার কাছে আমি 5,000 টাকা পাই। তো এখানে ডিউ লিস্ট, অ্যাড ডিউ মনে করেন আমি ক্লিক করলাম। অ্যাড ডিউ ক্লিক করলে কোন ডেট আমি দেখাইতে চাইতেছি, মনে করেন যে 7 তারিখে আমি দেখাইলাম। কোন টেরিটরির আন্ডারে, করিমগঞ্জ। এখানে দেখেন এখানে প্রতিটা জিনিস কিন্তু একটার সাথে একটা সম্পর্ক, একটা সিলেক্ট করলে আরেকটা আসবে। তো করিমগঞ্জের আন্ডারে কোন এরিয়া ম্যানেজার, সাইম, সাইমের আন্ডার মার্কেটিং অফিসার কি এমডি আসাদুল্লাহ, এমডি আসাদুল্লাহ সিলেক্ট করার সাথে সাথে ওই এরিয়া ম্যানেজার, মার্কেটিং অফিসার, ওই টেরিটরির যারা কাস্টমার থাকবে এখানে লোড হবে। যেমন একজন কাস্টমার আছে আব্দুল করিম, সিলেক্ট করলাম। এখন প্রিভিয়াস ডিউ আমি কত দেখাইতে চাইতেছি, যে তার নামে মনে করেন আমি 10,000 টাকা আগে পাই, 10,000। কোন পারপাস, রিমার্কসটা আমি বলে রাখতে পারবো যে ওল্ড ট্রানজাকশন। ওকে, আমি সাবমিট করলাম। দেখেন সাবমিট করার পরে এখন এটা আমার একটা প্রিভিয়াস ডিউ দেখালাম 10,000 টাকায়। এখন যদি আমি এই যে আগের মতো এখানে কাস্টমার অপশনে চলে যাচ্ছি, দেখেন কাস্টমার লিস্ট, কাস্টমার লিস্টে যাওয়ার পরে এখন দেখেন এই যে এমডি আব্দুল করিম কাস্টমার, তার এগেনস্টে যে টোটাল 10,000 টাকা চলে আসছে এবং ডিউ কত, 10,000ই আছে। এখন এখান থেকে যখনই আবার কাস্টমার কোনো একটা পেমেন্ট করবে, দেখেন এই যে পেমেন্ট একটা অপশন আছে, অ্যাড পেমেন্ট, পেমেন্ট লিস্ট, পেমেন্ট রিপোর্ট, তখন এখানে অটোমেটিক্যালি এখানে আবার কমতে থাকবে পেমেন্ট করলে। আবার যখন আমি এই কাস্টমারের এগেনস্টে আমি ইনভয়েস করবো বা সেল দেখাবো তখন আবার বাড়তে থাকবে। তো এখন মনে করেন আমি একটা পেমেন্ট দেখাইতে চাইতেছি যে অ্যাড পেমেন্ট, অ্যাড পেমেন্টে যে আমি কোন তারিখে, যে মনে করেন 5 তারিখে দেখালাম, কোন টেরিটরি, করিমগঞ্জ, করিমগঞ্জ আন্ডার কি সাইএম, এরিয়া ম্যানেজার, মার্কেটিং অফিসার কি এমডি আসাদুল্লাহ, কোন কাস্টমার এমডি আব্দুল করিম। দেখেন এমডি আব্দুল করিম সিলেক্ট করার সাথে সাথে তার একটা অ্যামাউন্ট চলে আসছে যে তার কাছে আমি কত টাকা ডিউ পাই। ডিউ কত, 10,000 টাকা। এখন আমি পে করতেছি, মনে করেন সে 2,500 টাকা পে করলো এবং 2,500 টাকা পে করার সাথে সাথে দেখেন তার বাকি আরো ডিউ কত থাকবে, 7,500 টাকা এখানে চলে আসতেছে। এবং তাকে চাইলে আমি কোনো একটা ডিসকাউন্টও বলে দিতে পারবো যে 20 টাকা ডিসকাউন্ট, যদি ডিসকাউন্ট দেই তখন আমার ডিসকাউন্টটাও এখানে মাইনাস হইতেছে। তারপরে তো মনে করেন তাকে আমি ডিসকাউন্ট দেই নাই, দিয়ে আমি এটা সাবমিট করলাম। ওকে, সাবমিট করার সাথে সাথে এই যে আমার একটা পেমেন্ট হয়ে গেল যে এই কাস্টমার একটা পেমেন্ট করলো কত, 2,500 টাকা এবং তার এখন কত ডিউ আছে, এই যে 7,500 টাকা। এটাও আমি এখান থেকে প্রিন্ট করে আমি কাস্টমারকে এক কপি দিয়ে আসতে পারবো। ওকে, ওকে, তারপরে দেখেন এবার এবার আমি যদি কাস্টমার লিস্টের মধ্যে চলে যাই, যাওয়ার পরে এখন যে দেখি এই যে এখানে দেখেন 10,000 টাকা আগে ছিল, আবার 2,500 টাকা এখানে পে করে দিয়েছে, 7,500 টাকা চলে আসছে। তো এখানে অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন গুলো চলে আসতে থাকবে। তারপরে এখানে দেখেন ডিউ রিপোর্ট, এই ডিউ রিপোর্টে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে আমি একটা ডেট ধরে যে 1 তারিখ থেকে মনে করেন এই 24 তারিখ পর্যন্ত আমি সব কাস্টমার যারা আছে সবার ডিউ রিপোর্ট দেখতে চাচ্ছি। এখানে যখনই ক্লিক করব, এখানে দেখেন যাদের ডিউ আছে ডিউ গুলো এখানে চলে আসছে, যে এই কাস্টমার একজন, তার কাছে মূলত ডিউ আছে এই জন্য একজনই আসছে, যে কাস্টমারের নাম কি আব্দুল করিম, সে 10,000 টাকার মূলত পণ্য নিছিল। ওপেনিং কত, আর এখানে একটা জিনিস দেখেন একটু বুঝেন, যে ওপেনিং ডেট অর্থাৎ আমি যে ডেটটা দিব, যে 1 তারিখ মনে করেন দিলাম, তো ওপেনিংটা কিসে কাউন্ট করবে, এই 1 তারিখের আগের দিনটা পর্যন্ত, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি থেকে সে শুরু করবে। তো 28শে ফেব্রুয়ারির তে মূলত কোনো ট্রানজাকশন হয় না, এই জন্য ওপেনিং কত ছিল, 0। আর এখানে টোটাল অ্যামাউন্ট কত, টোটাল সেলস 10,000 টাকা। অর্থাৎ এখানে এই যে আমরা প্রিভিয়াস ডিউটা দেখাইতেছি এটাও ধরতে গেলে সেলস, কারণ এটা আগে ট্রানজাকশন হয়েছে সেল বাবদ 10,000 টাকা। তারপর দেখেন রিটার্ন হয় নাই, ডিসকাউন্ট দেওয়া হয় নাই, আফটার সেলস, অর্থাৎ যেহেতু সেলস হয়েছে আফটার সেলসে কত, 10,000 টাকায় কালেকশন কত হয়েছে, 2,500, বাকি কত আছে, 7,500 টাকা। এটাও আবার আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো।
তারপরে এখানে দেখেন আমি চাইলে যে করিমগঞ্জ টেরিটরির আন্ডারে যে কাস্টমার আছে, যখন আমি এটা সিলেক্ট করে সার্চ করব তখন করিমগঞ্জ টেরিটরি বা উপজেলাগুলো আসবে। যখন আমি এই এরিয়া ম্যানেজার বলে দিব তখন এই উপজেলা এই এরিয়া ম্যানেজারের গুলো আসবে। আবার যখন আমি বলে দেবো যে ওই মার্কেটিং অফিসার, তখন এর আন্ডারে যেগুলো আছে ওইগুলো আসবে। এভাবে আমি যা সিলেক্ট করব ওইটাও আসবে। এভাবে স্টেপ বাই স্টেপ সর্ট হইতে থাকবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন কাস্টমার স্টেটমেন্ট। এই কাস্টমার স্টেটমেন্টটা হলো এই যে একজন কাস্টমার তার আমলনামাগুলা যে কোন দিন কত টাকা দিতেছে, এটা লেজার রিপোর্ট আকারে চলে আসবে কাস্টমার স্টেটমেন্ট। যেমন আমি 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত দিলাম, এখানে যা যা আছে। অর্থাৎ এখানে যখন আমি কাস্টমার স্টেটমেন্টটা ক্লিক করব, এটা অবশ্যই কোনো একজন নির্দিষ্ট কাস্টমারটা হবে, একসাথে না। ওই কাস্টমারটা সিলেক্ট করে দিতে হইবে। ওকে, তারপরে দেখেন এখন আমি কাস্টমারের এগেইনস্টে একটা ইনভয়েসে চলে যাচ্ছি। প্রিভিয়াস ডিউ দেখাইলাম, কাস্টমার পেমেন্ট নিলাম, এরপরে এখন আমি চলে যাচ্ছি এই যে অ্যাবাউট ইনভয়েস এর আন্ডারে ইনভয়েস মডিউল। এর মধ্যে মূলত অ্যাড অর্ডার, অর্থাৎ এটা যেহেতু একটা ডিলারশিপ প্রতিষ্ঠান, তাহলে মনে করেন একজন যারা অর্ডার ম্যান আছে সে আগের দিন যে এখানে অর্ডার কাটতে আসবে, তারপরে ডেলিভারি ম্যান যে পরের দিন ওই পণ্যটা ডেলিভারি দিয়ে আসবে। তো এই অর্ডারের মধ্যে অ্যাড অর্ডারে চলে যাচ্ছি, যাওয়ার পরে মনে করেন এখানে এই যে অর্ডার নাম্বার গুলা র্যান্ডমলি নিতে থাকবে, যেহেতু এটা প্রথম অর্ডার এই জন্য দেখেন 000 দিয়ে 1 থেকে শুরু হইলো, তারপরে কোন ডেটে, যে মনে করেন 8 তারিখে অর্ডারটা কাটলো, কোন প্রোডাক্টের যে প্রোডাক্টটা নেবে। এখন দেখেন এই প্রোডাক্টটা সিলেক্ট করার সাথে সাথে প্রোডাক্টটার ফ্ল্যাট প্রাইস কত, অর্থাৎ এই যে আমরা যে প্রোডাক্ট এন্ট্রির সময় একটা ফ্ল্যাট প্রাইস বলে দিতেছিলাম সেটা এখানে চলে আসবে, এবং স্টক কত আছে সেটাও আমার এখানে দেখা যাবে। তো এখানে স্টক আছে মনে করেন 49টা, ফ্ল্যাট প্রাইস কত, 950 টাকা। এখন এখানে দেখেন আমি অ্যাড করলাম, অ্যাড করার সাথে সাথে এখন আমি সে কয় পিস এই পণ্যটা নিবে এই কাস্টমার, মনে করেন সে নিল 3টা। এবং এখানে দেখেন যে আমি তাকে পার্সেন্ট আকারে ডিসকাউন্ট দিতে পারবো, যে তাকে আমি মনে করেন 5% ডিসকাউন্ট দিলাম। 5% যখন এখানে দিব, এই যে অটোমেটিক্যালি দেখেন এখানে ক্যালকুলেশন কমতেছে, যেমন এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই যে আমার এরকম আসলো। আবার যদি আমি তাকে যে 5% ডিসকাউন্ট দিব, তখন এই ডিসকাউন্টের উপর বেস করে এখানে ক্যালকুলেশন কমে আসবে। তারপরে এখানে দেখেন বোনাস কোয়ান্টিটি, অর্থাৎ যেহেতু এটা একটা এগ্রো প্রতিষ্ঠান বা ডিলারশিপে অনেক সময় হয় কি কোনো একটা পণ্যের সাথে অনেক সময় ডিসকাউন্ট দেওয়া হয়। তো এই ডিসকাউন্টের জন্য মূলত এখানে বোনাস কোয়ান্টিটি অনেক সময় থাকে, যে 3টার সাথে অথবা সে 5টা মনে করে নিল, এখন এখানে 5টার সাথে একটা বোনাস দেওয়া হইলো। তো এখানে বোনাসের হিসাবটা মূলত আবার এখানে স্টকে ক্যালকুলেশনের মধ্যে হিট করবে না, অর্থাৎ বোনাসটা তাকে এমনিতেই দেওয়া হইবে। আর এখানে যে কোয়ান্টিটিটা দিবে এটার উপর বেস করে মূলত তার হিসাবটা এখানে হবে। তারপরে দেখেন এখানে আরেকটা পণ্য মনে করেন সে নিবে, এই পণ্যটা সিলেক্ট করলাম, করার সাথে এটা 29টা স্টক আছে, এটা আবার মনে করেন অ্যাড করব, যে এটা কত নিল, এটা মনে করেন নিল সে 3 পিস, কত 110 টাকা করে। এখানেও কিন্তু প্রাইস এডিটেবল, অর্থাৎ চাইলে সে এডিট করতে পারবে, আর যদি এডিট না করে তাহলে যে প্রাইসটা আছে এই যে ফ্ল্যাট প্রাইস ওইটাই এখানে থাকবে। ওকে, এখানে দেখেন এক হইলো। এরপরে আমার নিচে এই যে কাস্টমারটা সিলেক্ট করতে হবে। তো কাস্টমার সিলেক্ট করলে অবশ্যই আমার এই যে এই এগুলা সিলেক্ট করে আসতে হবে যে কোন টেরিটরির আন্ডারে কাস্টমারটা। যেমন আমি দিব মনে করেন করিমগঞ্জ, করিমগঞ্জের আন্ডারে এরিয়া ম্যানেজারকে এমডি সাইম, মার্কেটিং অফিসারকে এমডি আসাদুল্লাহ। এখন কাস্টমার যতগুলা থাকবে চলে আসবে, যেমন আব্দুল করিম দিয়ে এখন আমি ইনভয়েসটা এখানে স্টোর করলাম। দেখেন ইনভয়েস স্টোর, অর্থাৎ ইনভয়েস স্টোর বলতে অর্ডারটা স্টোর। এখন দেখেন এই যে অর্ডারটা এখানে অর্ডার লিস্টের মধ্যে আছে। তো এখান থেকে আবার সে এখানে প্রিন্ট করতে পারবে, যে অর্ডার ম্যান অর্ডার কাটতে আসলো। এখানে দেখেন এই যে সুন্দরভাবে ইনভয়েসটা অর্ডারটা জেনারেট হয়ে গেল, ইনভয়েস বা এখানে অর্ডার হইবে। তো এখানে দেখেন কি কি কোয়ান্টিটি দিল সব চলে আসছে। দেখেন যে কোয়ান্টিটি কত 5টা, প্রাইস কত এত, আর বোনাস কয়টা আবার নিল, তাহলে এই যে দেখেন এখানে কোয়ান্টিটি 5টা, বোনাস একটা, তাহলে কত 6টা, কত কোয়ান্টিটি 3টা, বোনাস 0, তাহলে 3টাই। ডিসকাউন্ট আমি কত পার্সেন্ট দিয়েছি, ডিসকাউন্ট 0% দেওয়া হয় না, টোটাল কত টাকা আসছে। তারপর এখানে দেখেন টোটাল ট্রেড প্রাইস এত টাকা, ডিসকাউন্ট দেওয়া হয় নাই, নেট পেয়াবল এত। আর এখানে আবার এটা ইন ওয়ার্ডে চলে আসছে, দেখেন যে 5080 টাকা অনলি। ওকে, তো এটা হলো অর্ডারটা কাটতে আসলো। এরপরে যখন মনে করেন যে ডেলিভারি ম্যান গেল, যাওয়ার পরে অর্ডারটা
অনেক সময় যে অর্ডারটা কেটে আসছে এখান থেকে অনেক সময় রিটার্ন আসে, যদি রিটার্ন আসে তখন এই যে এডিট অপশনে যে আসে এখান থেকে এডিট করতে পারবে, যে কোনো একটা পণ্য সে এডিট করলে দুইটা করে নিতে পারবে। এখানে মনে করেন বোনাস দিয়েছিল, বোনাসটা বাদ দিয়ে দিল, সেটাও পারবে। এইভাবে এখান থেকে এডিট করতে পারবে। অথবা এখানে এডিট করবে না, সে যে পণ্যগুলো অর্ডার কাটছিল পুরোটাই দিয়ে দেবে, তখন তাকে এখানে যে ভেরিফাই নামে একটা অপশন আছে, এখানে যে ভেরিফাই করতে হইবে। ভেরিফাই মানে ইনভয়েস, যখনই ভেরিফাই করবে এটা মূলত তখন ইনভয়েস হয়ে যাবে, চূড়ান্ত ইনভয়েস, যে পণ্যটা বুঝিয়ে দিল, দেওয়ার পরে এখন সে ইনভয়েসটা ভেরিফাই করবে। যেমন এখানে ইনভয়েস অ্যাপ্রুভ, আমি ইনভয়েস অ্যাপ্রুভে ক্লিক করব। ইনভয়েস অ্যাপ্রুভে যখনই ক্লিক করব তখন এটা অর্ডার লিস্ট থেকে এই যে আমার ইনভয়েস লিস্টের মধ্যে চলে আসবে। দেখেন এখন এই অর্ডার লিস্টের মধ্যে নাই এবং ইনভয়েস লিস্টের মধ্যে এটা আমার চলে আসবে। ওকে, তো ইনভয়েস লিস্টে আসার পরে এখন দেখেন এটা আবার এখান থেকে প্রিন্ট করে সে দিতে পারবে। তো এই মূলত অর্ডার কিভাবে কাটবে, ইনভয়েস লিস্ট। তারপরে এখানে দেখেন ইনভয়েস রিপোর্ট, অর্থাৎ এই একটা ডেট ধরে আমি চেক করতে পারবো যে আমার এই মাসে কতগুলো ইনভয়েস হয়েছে, অথবা এক বছরে কতগুলো ইনভয়েস হয়েছে। এখানে সার্চ করার পরে ওই ডেটের ভিতরে যত যত ইনভয়েস হয়েছে সবগুলো এখানে চলে আসবে। তারপরে এখানে দেখেন আরেকটা রিপোর্ট আছে, সেলস কালেকশন রিপোর্ট। সেলস কালেকশন রিপোর্টের মধ্যে কি আছে দেখেন, যে আমি মনে করেন একটা ডেট দিব, একটা ডেট থেকে আরেকটা ডেট, অথবা আমি এক মাসে দিতে পারি যে প্রতি মাসে সেলস কালেকশন রিপোর্ট বাহির করা হয়। এখানে দিলাম মানে 1 তারিখ থেকে 1 তারিখ দিয়ে আমি এখানে সার্চ করলাম। করার পরে এখানে দেখেন এই রিপোর্টটা কত সুন্দরভাবে আসতেছে, যে মনে করেন এমডি আসাদুল্লাহ, এমন ডেজিগনেশন কি এমও, যে মার্কেটিং অফিসার, তার টেরিটরি কি করিমগঞ্জ। এখানে মূলত এই রিপোর্টটা একজন এমও এর আন্ডারে কতগুলা সেলস অফিসার বা মার্কেটিং অফিসার আছে, তাদের প্রতি মাসে কত সেলস কালেকশন হইতেছে তার যাবতীয় স্টেটমেন্ট এখানে চলে আসবে। দেখেন এমডি আসাদুল্লাহ মূলত এই মাসে সেলস করছে কত, 15,080 টাকা। আর তার মধ্যে কালেকশন হয়েছে কত, 2500 টাকা দেখেন, এবং তার ডিউ আছে ক্লোজিং এত টাকা। আর এই এমডি শহীদুল্লাহ কুলিয়ারসর, তার আন্ডারে মূলত কোনো টাকা সেল হয় নাই, এই জন্য এমও কি, এই যে তার নিচের এমওটা এটা যে অটোমেটিক্যালি এখানে চলে আসতেছে। টোটাল কত, এই টোটাল আমার এই মাসে এত টাকা সেল হয়েছে, এত টাকা কালেকশন হয়েছে, এত টাকা আমার ক্লোজিং আছে, মার্কেটে আমার এত টাকা আসছে। এটা আবার আমি এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারবো। অর্থাৎ এই রিপোর্টটা মূলত বিজনেসের একটা চূড়ান্ত রিপোর্ট, সেলস কালেকশন রিপোর্ট। আমি এইভাবে পুরো রিপোর্টটা এক মাসের ক্লোজিং টানতে পারবো, যে আমার এই মাসে কি অবস্থা। দেখেন এখানে যখন এরিয়া ম্যানেজার আন্ডারে আরো মার্কেটিং অফিসার বা সেলস অফিসার থাকবে, তখন এখানে তাদের গুলো এইভাবে আসতে থাকবে। তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে, ইনভয়েস সামারি রিপোর্ট। অর্থাৎ অনেক সময় 2-3টা ইনভয়েস হয়, যেমন মনে করেন একটা ইনভয়েস করা হইলো, করার পরে ওই কাস্টমার বলতেছে ভাই আমার আরেকটা পণ্য নিয়ে আসেন, যে এই সেম ডেটেই মনে করেন একটা ইনভয়েস করা হয়েছে, এখন আমি আরেকটা পণ্য ইনভয়েস করতেছি ওই কাস্টমারের এগেনস্টে। যে ইনভয়েস নাম্বার 2 নিয়ে নিল অটোমেটিক্যালি অর্ডার নাম্বার, তারপরে মনে করেন যে এই পণ্যটা সে নিবে, এটা কত, যে এটা নিল 2 পিস। আবার মনে করেন কোনটা, এই পণ্যটাও আবার নিবে, অথবা 3য় নম্বর পণ্যটা দিলাম যেটা নিল, এখানে কত, 1 পিস দিয়ে কোন টেরিটরি করিমগঞ্জ, এরিয়া ম্যানেজারকে এমডি সাইম, মার্কেটিং অফিসারকে এমডি আসাদুল্লাহ, কাস্টমারকে আব্দুল করিম দিয়ে আমি ইনভয়েসটা স্টোর দিব। ইনভয়েস স্টোর দেওয়ার পরে এটা মনে করেন আমি ভেরিফাই করলাম, ভেরিফাই অ্যাপ্রুভ। এখন আমার এই সেম ডেটে দেখেন, আচ্ছা এটা দুইটা ডেট, কি ডেট হইলো, একটা হলো 24 তারিখ, আর একটা হইলো মনে করেন 8 তারিখ। অর্থাৎ আমি দুইটাই 8 তারিখে করে নেই। তারপরে আমি দুইটাকে সামারি রিপোর্ট একত্রে নিয়ে আসবো, আমি একটু এটা করতে চাইতেছি। আচ্ছা দুইটা একত্রে থাকো, দুইটাই থাকো। এখন দেখেন এই দুইটা আমার, এই যে এখানে একটা রিপোর্ট আছে ইনভয়েস সামারি রিপোর্ট, সামারি, অর্থাৎ আমি চাইলে যে একজন কাস্টমারের 2-3টা ইনভয়েস একসাথে এনে সামারি করতে পারবো। দেখেন এখানে মনে করেন এই তারিখে আমি সামারি করতে চাইতেছি কোন টেরিটরি, করিমগঞ্জ, এরিয়া ম্যানেজারকে সাইম, আর মার্কেটিং অফিসারকে এমডি আসাদুল্লাহ। এখানে দেওয়ার সাথে সাথে এই যে এয়ার এগেনস্টে যে ইনভয়েস গুলা হইবে, সেই দুইটা ইনভয়েস চলে আসছে দেখেন দুইটা।
আসার পরে এখন আমি এটা সাবমিট করলাম, দেখেন সামারি করলাম, এই যে দুইটা ইনভয়েস একসাথে তুমি সামারি হও। এখন সামারি হওয়ার পরে দেখেন একটা গ্রান্ড টোটাল চলে আসছে। এই যে আমি একটু এখানে দেখেন দুইটা ইনভয়েসের ফিগার কত ছিল দেখেন, দুইটা ইনভয়েসের মধ্যে দেখেন একটা 1900 আর একটা হচ্ছে 5800, দুইটা যখন আমি সামারি করলাম একসাথে করলাম দুইটা মিলে আমার এই যে দেখেন 6980 টাকা চলে আসছে। এবং এটাতে যখন আমি ক্লিক করলাম দেখেন এই যে আমার তিনটা পণ্য মূলত ছিল, যে আগেরটাই একটা, তারপরে এখানে দেখেন তিনটা, আর এটা মূলত 7টা, একটাতে 6টা দিয়েছিলাম পরে আবার একটা দিয়েছি। তো এখানে এই যে দুইটা সামারি মিললে একসাথে হয়ে গেল যে 6980 টাকা। তো এইভাবে আমরা অনেক সময় সামারি রিপোর্টও করে দিতে পারবো। কাস্টমার যদি বলে যে আমার 3-4টা ইনভয়েস একসাথে সামারি করে দিয়ে দেন, তখন সেটা করা যাবে। এরপরে দেখেন এখানে আরেকটা জিনিস আছে, আমি যখন পরবর্তী সময় আবার সামারি করতে চাইবো, যে আমি মনে করেন এই করিমগঞ্জ সাইম খান, তারপরে এখানে মার্কেটিং অফিসার এমডি আসাদুল্লাহ, এখন এখানে দিলে এই যে এই ইনভয়েস গুলো আসবে না, অর্থাৎ যেগুলা অলরেডি সামারি হয়ে যাবে সেই ইনভয়েস গুলো আর এখানে থাকবে না। ওকে, তারপরে দেখেন এইখানে একটা হলো রিটার্ন ইনভয়েস। অনেক সময় 3-4 দিন 5 দিন 10 দিন 15 দিন পরে কাস্টমার চাইলে রিটার্নও করতে পারে। আচ্ছা, এখন একটু কাস্টমারের স্টেটমেন্টে যাই, দেখি কাস্টমারের এই যে একটা কাস্টমারের স্টেটমেন্ট ছিল না, এই অ্যাবাউট কাস্টমার, এর আন্ডারে যে কাস্টমার লিস্ট দেখেন, এই যে এখানে দেখেন কাস্টমার এগেনস্টে কত টাকা হয়েছে, 16,000 টাকা পে করছিল কত এত, এখন ডিউ আছে এত। এখন যদি আমি রিটার্নে চলে যাই, যে কাস্টমার মনে করেন কোন একটা পণ্য সে রিটার্ন করতে চাইতেছে, যে রিটার্ন ইনভয়েস, অনেক সময় রিটার্ন করে অ্যাড রিটার্ন। তো অ্যাড রিটার্নে যখন আমি ক্লিক করবো কোন তারিখে রিটার্ন করতেছে, টেরিটরি কি করিমগঞ্জ, এটা এরিয়া ম্যানেজার এমডি সাইম, মার্কেটিং অফিসার এমডি আসাদুল্লাহ, কাস্টমার নেম কি এমডি আব্দুল করিম, কোন প্রোডাক্টটা রিটার্ন করতেছে, এই যে প্রোডাক্টটা আমি সিলেক্ট করবো। দেখেন সিলেক্ট করার সাথে সাথে এই যে তার সেল প্রাইস কত, রিটার্ন এবং কোয়ান্টিটি, অর্থাৎ সে কয়টা রিটার্ন করতে পারবে এটা এখানে দেখাইবে, এবং রিটার্নেবল বোনাস কোয়ান্টিটি, অর্থাৎ তার যে আমি বোনাস কোয়ান্টিটি ছিলাম সেটা কয়টা রিটার্ন করতে হবে। যেমন বোনাস কোয়ান্টিটি এই পণ্যটা আমি দিই না, এই জন্য জিরো, এটা জিরো, মানে একটা রিটার্ন করতে পারবে না, কিন্তু এটা একটা রিটার্ন করতে পারবে। আবার যদি আমি এটা দেই, এটা দেওয়ার সাথে সাথে যে এটা 3টা রিটার্ন করতে পারবে কিন্তু বোনাস জিরো। আমি যদি নিচের প্রোডাক্টটা দেই, দেখেন এখানে এটা 7টা রিটার্ন করতে পারবে আর বোনাস করতে পারবে একটা। এবং এখানে দেখেন এই কাস্টমারের এগেইনস্টে 3টা প্রোডাক্ট কেবল লোড হয়েছে, কিন্তু আমি যখন ইনভয়েস করতেছি তখন কতগুলা লোড হয়েছিল, অনেকগুলা। কারণ এই কাস্টমারের এগেইনস্টে যে পণ্যগুলা মূলত সেল হয়েছে ওই পণ্যগুলাই এখানে লোড হইতেছে, যে এটাই সে শুধুমাত্র রিটার্ন করতে পারবে। কারণ এই কাস্টমারের কাছে মনে করেন আমি পণ্যটা সেলই করি নাই, তাহলে ওইটা তো রিটার্ন এখানে করা যুক্তিসঙ্গত না। ওকে, মনে করেন আমি এটা করলাম, যে এই পণ্যটা, যে 7টার মধ্যে সে 950 টাকায় একটা পণ্য রিটার্ন করতেছে মনে করেন, এই যে একটা। আবার এই বোনাসটাও চাইলে এটা সহ রিটার্ন করতে পারবে, তো বোনাসটা করলো না, মনে করেন এটাই রিটার্ন করলো। করার পরে এখন রিটার্ন ইনভয়েস, এখানে আমি ক্লিক করব, দেখেন এটা আমার ইনভয়েস রিটার্ন হয়ে গেল, এটাও এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো। এখন যদি আমি কাস্টমার স্টেটমেন্টে যাই, এই যে আমি এটা রিলোড করতেছি, দেখেন কাস্টমার লিস্ট, এখন দেখেন এখানে এই যে আবার হিসাব আরো কমে আসছে, যেমন এত টাকা আমি সেল করছিলাম টোটাল, এত টাকা তার মধ্যে রিটার্ন করে দিয়েছে, এত টাকা পে করছে, এখন দেখেন এই যে দুইটা এটা চলে আসছে অটোমেটিক্যালি, এটা হিসাব চলে আসছে। আবার ডিউ রিপোর্টে যদি যাই আমি, যাওয়ার পরে এখানে মনে করেন 1 তারিখ থেকে এই যে পর্যন্ত দিলাম 24 তারিখ, যে মাসের কি কি ডিউ আছে, এই যে এখানে সুন্দরভাবে স্টেটমেন্ট গুলা চলে আসতেছে। ওপেনিং জিরো, টোটাল কালেকশন কত, টোটাল সেলস কত এত, রিটার্ন সেলস কত 950, তারপরে এখানে ডিসকাউন্ট যদি দিয়ে থাকতাম ডিসকাউন্টটা চলে আসতো। এখানে দেখেন আফটার রিটার্ন সেলস, অর্থাৎ রিটার্ন হওয়ার পরে কত সেলস হয়েছে, যেমন 16,980, তার মধ্যে 950 টাকা হয়ে গেল, এখন 16,030 টাকা। তারপর পে কালেকশন কত, কালেকশন মানে পেমেন্ট কত করছে ওই কাস্টমার 2500, এখন তার ডিউ কত আছে। তো এইভাবে চলে আসবে। আবার আমি যদি এখানে কাস্টমার স্টেটমেন্টে যাই, যাওয়ার পর দেখেন এই যে তার যাবতীয় আমলনামা গুলা এইভাবে সিরিয়াল আকারে আসতে থাকবে, কোনো একজন কাস্টমার, অর্থাৎ এখানে বিভিন্ন রিপোর্ট আছে, কোন কাস্টমারকে আপনি ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। দেখেন এই যে কাস্টমার, যেমন 7 তারিখে ওল্ড ট্রানজাকশন বাবদ এত টাকা দেখানো হয়েছে,
তারপরে এখানে এত টাকা পেমেন্ট দেখানো হয়েছে, আবার এত তারিখে কত নিউ ইনভয়েস বাবদ এত টাকা হয়েছে, আবার এত তারিখে নিউ ইনভয়েস, দেখেন এখানে এটা চলে আসছে। আবার এটা মূলত প্রিভিয়াস সেল দেখানো হয়েছে। তো এইভাবে মূলত রিপোর্ট গুলা আসতে থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আরেকটু অপশনে চলে যাই। এখানে দেখেন এক্সপেন্স নামে একটা মডিউল আছে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান চালাইতে যে অনেক সময় বিভিন্ন খাতে আমার খরচগুলা হয়ে থাকে, যেমন এক্সপেন্স টাইপ, টাইপ লিস্ট, অ্যাড টাইপ। তো টাইপ লিস্টের মধ্যে আমার এখানে ট্রান্সপোর্ট বিল থাকতে পারে, তারপরে ডিপো রেন্ট, ইলেকট্রিসিটি বিল, ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিল, গ্যাস বিল, অনেক রকমের এখানে টাইপ থাকতে পারে। আবার এমপ্লয়ি স্যালারিও থাকতে পারে, ব্যাংক ডিপোজিট থাকতে পারে। তারপরে এখানে এক্সপেন্স অ্যাড, এই যে দেখেন এক্সপেন্স লিড, এর মধ্যে লিস্টে যে যে এক্সপেন্স গুলো এখানে অ্যাড করবেন সেটা এখানে চলে আসবে। যেমন মনে করেন আমি যে ডিপুট রেন্ট কত, এত টাকা, কোন ডেটে, এত এত তারিখে। তারপরে এখানে কোনো একটা ডিসক্রিপশন ডিটেলস যদি লিখতে চান লিখতে পারবেন, লিখে এখানে আপনাকে সাবমিট দিলেন, একটা এক্সপেন্স অ্যাড হয়ে গেল। তারপরে আবার এখানে এই এক্সপেন্স রিপোর্টটাও আমি প্রিন্ট করতে পারবো, যে আমার এই এক মাসে বা এক বছরে কত টাকা এক্সপেন্স হইলো সেটা আমার এখানে চলে আসবে। দেখেন এই 1 তারিখ থেকে এত তারিখ। আবার কোনো একটা টাইপ দিলেও আমি দিতে পারবো, যে আমার ট্রান্সপোর্ট বিল কত হইলো, ট্রান্সপোর্ট দিলাম, এই মাসের ভিতরে আমার ট্রান্সপোর্ট বিল হয় নাই। তো এই মূলত এখানে সফটওয়্যার, আরো এখানে টুকিটাকি অনেক জিনিস আছে, আরো মডিউলও আছে। যদি আপনাদের মডিউল লাগে বা কাস্টমাইজেশন লাগে সব করে দেওয়া যাবে। তো এটাই মূলত আজকে প্রেজেন্টেশন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।